পোয়েট্রি ইন ইংলিশ লিটারেচার। এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ লিটারেচারে পোয়েট্রি কি, তার ক্লাসিফিকেশন মানে ডিফারেন্ট টাইপস অফ পোয়েট্রি বা ফর্মস অফ পোয়েট্রি নিয়ে আলোচনা করব। তো দেখো পোয়েট্রি কি সেটা সবাই নিশ্চয়ই জানো, তবু একবার বলে দিচ্ছি। পোয়েট্রি হচ্ছে ইজ আ ফর্ম অফ লিটারারি আর্ট দ্যাট ইউজেস ল্যাঙ্গুয়েজ টু ইভোক ইমোশন, ক্রিয়েট ভিভিড ইমেজারি অ্যান্ড কনভে কমপ্লেক্স আইডিয়াজ। তাহলে কবিতা হচ্ছে সেই সাহিত্য যা কিনা তার ভাষার মাধ্যমে আমাদের ইমোশন উদ্রেক করে, এছাড়াও ভিভিড ইমেজারি ক্রিয়েট করে, এছাড়াও কমপ্লেক্স আইডিয়াকে বোঝায়, সেটাই হচ্ছে কবিতা। ইট ডিস্টিংগুইশেস ইটসেলফ ফ্রম প্রোজ থ্রু ইটস এমফাসিস অন রিদম, মিটার অ্যান্ড অফেন আ হাইটেন্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এটা গদ্য থেকে নিজেকে পৃথক করে কিভাবে? কারণ এটা তার ভাষার ব্যবহারের ওপরে, ছন্দের ওপরে, মিটারের ওপরে জোর দেয়, যার ফলে আমরা একটা ছন্দযুক্ত লাইন পাই, যেটাকে গদ্যের থেকে আলাদা লাগে শুনতে, তাই এটাকে পোয়েট্রি বলে, প্রোজ না বলে। বোঝা গেছে? কি ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি? কবিতার মূল বৈশিষ্ট্য কি? কবিতাতে রিদম থাকবে এবং মিটার থাকবে, ইমেজারি থাকবে, ফর্ম থাকবে কবিতার নির্দিষ্ট, এছাড়াও থাকবে সাউন্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কবিতার ভাষা বা কবিতার শব্দ অন্যরকম হবে, প্রোজের থেকে কিছুটা আলাদা। এবারে আসবো ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি। পোয়েট্রি ভাগ, প্রকারভেদ। পোয়েট্রি ক্যান বি ক্যাটেগরাইজড ইনটু ডিফারেন্ট টাইপস বেসড অন ফর্ম, স্টাইল অ্যান্ড কন্টেন্ট, স্ট্রাকচার এটসেট্রা। কবিতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তার গঠন অনুসারে, স্টাইল এবং বিষয়বস্তু অনুসারে এবং ফর্মের দিক থেকে। এই ক্লাসে আমি তোমাদের এই সমস্ত প্রকার ভাগ নিয়ে আলোচনা করে দেব। তো দেখো সবার প্রথমে আসছে ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি অ্যাকর্ডিং টু ফর্ম। ফর্ম অনুসারে কবিতার শ্রেণীবিভাগ। ফর্ম অনুসারে কবিতাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: ন্যারেটিভ পোয়েট্রি, লিরিক পোয়েট্রি এবং ড্রামাটিক পোয়েট্রি। তো প্রথমত আসছে ন্যারেটিভ পোয়েট্রি। ন্যারেটিভ পোয়েট্রি কাকে বলে? টেলস আ স্টোরি উইথ ক্যারেক্টার্স, প্লট অ্যান্ড সেটিংস। ন্যারেটিভ পোয়েট্রি হচ্ছে সেই ধরনের কবিতা যার মাধ্যমে আমরা একটা গল্প দেখতে পাবো, সেই গল্পে বিভিন্ন চরিত্র থাকবে, একটি প্লট থাকবে এবং একটি সেটিং থাকবে। আমরা বিভিন্ন প্রকার ন্যারেটিভ পোয়েট্রি পেয়ে থাকি, যেমন প্রথমত হচ্ছে এপিক, দ্বিতীয়ত ব্যালাড। এপিক কি? লং ন্যারেটিভ অ্যাবাউট হিরোইক ডিডস। এপিক হচ্ছে একটা লং ন্যারেটিভ পোম যেখানে হিরোইক ডিডস রয়েছে, বীর গাথা রয়েছে। উদাহরণ বিউলফ, প্যারাডাইস লস্ট এটসেট্রা। আর ব্যালাড কি? আ শর্ট সং লাইক পোম ন্যারেটিং আ ড্রামাটিক স্টোরি। ব্যালাড কি? ব্যালাড হচ্ছে এপিকের মতো লং নয়, এটা শর্ট, আর সং লাইক এটা গানের মতো। এই কবিতাটা ঠিক গানের মতো, যেটা কিনা গানের ছলে একটা নাটকীয় গল্পকে বর্ণনা করে, ড্রামাটিক স্টোরিকে ন্যারেট করে। বোঝা গেল? উদাহরণ দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। তাহলে ন্যারেটিভ পোয়েট্রি আমরা দু ধরনের দেখতে পেলাম, এপিক এবং ব্যালাড। এছাড়াও ন্যারেটিভ পোয়েট্রির ক্যাটাগরিতে আর্থারিয়ান রোমান্সও পড়ে। তো এই আর্থারিয়ান রোমান্স কি, এছাড়াও এই প্রত্যেক প্রকার পোয়েট্রির তোমরা যদি ডিটেলস ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ডিটেলসে ভিডিও বানানোর। তো দেখো ন্যারেটিভ পোয়েট্রির পরে সেকেন্ড ক্যাটাগরি আসছে লিরিক পোয়েট্রি। লিরিক পোয়েট্রি কাকে বলে? যেগুলো কিনা এক্সপ্রেসেস পার্সোনাল ইমোশন, যে সমস্ত কবিতা ব্যক্তিগত ইমোশন এক্সপ্রেস করে, অর থটস অফ দ্য স্পিকার, বা স্পিকারের থটকে এক্সপ্রেস করে, মানে ব্যক্তিগত থট বা ইমোশন এক্সপ্রেস করে যে সমস্ত কবিতা, সেগুলোকে বলে লিরিক পোয়েট্রি। আর এগুলো শর্ট হয়, সাধারণত ছোট হয়। লিরিক পোয়েট্রি আন্ডারে কি কি আসছে? লিরিক পোয়েট্রিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আসছে সনেট, ওড, এলিজি, হাইকু, লাইমরিক। এগুলো সবই লিরিক পোয়েট্রি। তো সনেট কি? সনেট হচ্ছে 14 লাইন পোম উইথ আ স্পেসিফিক রাইম স্কিম, 14 লাইনের কবিতা এবং রাইম স্কিম থাকে, যেমন শেক্সপিরিয়ান সনেট, পেট্রার্কান সনেট এইগুলো। ওড কি? ওড হচ্ছে a formal, often ceremonious lyric poem that addresses and often celebrates a person, place, thing or idea. কোনো ব্যক্তি, বস্তু, কোনো ধারণা বা চিন্তাকে নিয়ে তাকে অ্যাড্রেস করে লেখা কোনো কবিতাকে বলছে ওড। এলিজি কি? এলিজি হচ্ছে মর্নফুল পোয়েম, দুঃখ বিয়োগান্তক কবিতা, ইউজুয়ালি ল্যামেন্টিং দ্য ডেড, যেটা সাধারণত কারো মৃত্যুতে বিলাপ করা হয়, সেই ধরনের কবিতাকে বলছে এলিজি। হাইকু কি? আ 3 লাইন পোম উইথ আ 575 syllable pattern of Japanese origin. হাইকু হচ্ছে এক ধরনের জাপানিজ অরিজিন পোম, যেটা কিনা 3 লাইনের হয় এবং যার সিলেবল প্যাটার্ন হয় 575। লাইমরিক কি? লাইমরিক হচ্ছে a humorous, often bawdy poem of 5 lines with an AABBA rhyme scheme. তো লাইমরাইক কি? এটা একটা হিউমারাস অ্যান্ড বডি। বডি মিনস হচ্ছে শকিং, আনম্যানারলি, মানে যেটা জঘন্য, হাস্যকর একটা কবিতা,
যেটাতে কিনা 5টা লাইন থাকে এবং এর রাইম স্কিম কি হয় এ এ বি বি এ, তাকে বলছে লাইমরিক। তাহলে সনেট হলো 14 লাইন পোম, ওড হলো কারো কিছুর উদ্দেশ্যে কাউকে অ্যাড্রেস করে লেখা, এলিজি হলো মর্নফুল পোম, হাইকু হলো 3 লাইন জাপানিজ পোম, অ্যান্ড লাইমরিক হচ্ছে 5 লাইন হিউমোরাস বডি পোম। বোঝা গেছে তাহলে লিরিক পোয়েট্রি এবং তার বিভিন্ন ধরন। এরপরে আসছে ড্রামাটিক পোয়েট্রি। ফর্ম অনুসারে যে 3 রকম পোয়েট্রি পেলাম, ন্যারেটিভ পোয়েট্রি, লিরিক পোয়েট্রি এবং থার্ড টাইপ হচ্ছে ড্রামাটিক পোয়েট্রি। Poetry written in verse that is meant to be spoken or acted. ড্রামাটিক পোয়েট্রি কোনগুলোকে বলবো? যেগুলো ভার্সে লেখা থাকে, mean to be spoken or acted, যেগুলো বলা হবে মুখে বা অ্যাক্টিং করে দেখানো হবে, often found in plays, এবং এই ধরনের কবিতাগুলো সাধারণত প্লেজ, নাটকে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল মোনোলগ, সলিলকি, আ স্পিচ বাই ওয়ান ক্যারেক্টার। মোনোলগ কি জিনিস? আ স্পিচ বাই ওয়ান ক্যারেক্টার। মোনোলগ হচ্ছে একটি চরিত্রের দ্বারা বলা যে স্পিচ, সেটাকে বলছে মোনোলগ। আর সলিলকি কি? আ স্পিচ ইন হুইচ ক্যারেক্টার স্পিক্স দেয়ার থটস অ্যালাউড। সলিলকিও এক ধরনের স্পিচ যেখানে ক্যারেক্টার কি করে, তার ইনার যে থটস গুলোকে খুব লাউডলি বলে, এবং এখানে অন্যান্য ক্যারেক্টার্স আর প্রেজেন্ট থাকে না, শুধু অডিয়েন্স সেটা শুনতে পারে বা জানতে পারে, সেটাই হচ্ছে সলিলকি। এক্সাম্পল শেক্সপিরিয়ান যে প্লেগুলো, হ্যামলেট, ম্যাকবেথ, এগুলোতে সলিলকি রয়েছে। তাহলে বোঝা গেল ড্রামাটিক পোয়েট্রি হচ্ছে মোনোলগ অ্যান্ড সলিলকি, এগুলো হচ্ছে ড্রামাটিক পোয়েট্রি, কারণ এগুলোর ব্যবহার ড্রামাতে বেশি দেখা যায়, এগুলো লেখাই হয় অ্যাক্টিং করে দেখানোর জন্য। তো সেকেন্ড টাইপ অফ ক্লাসিফিকেশন কি আসছে? ক্লাসিফিকেশন বাই স্টাইল অর কন্টেন্ট। তাহলে আমরা ক্লাসিফিকেশন বাই ফর্ম পেলাম, এবারে আসছে স্টাইল অর কন্টেন্টের উপরে ভিত্তি করে প্রকারভেদ। স্টাইল বা কন্টেন্টের উপরে ভিত্তি করে কবিতাকে মূলত 6 ভাগে ভাগ করা হয়ে থাকে। ডাইডাক্টিক পোয়েট্রি, স্যাটিরিক্যাল, রোম্যান্টিক, মেটাফিজিক্যাল, মডার্নিস্ট, পোস্ট মডার্ন বা কন্টেম্পোরারি পোয়েট্রি। তো প্রথমত আসছে ডাইডাক্টিক পোয়েট্রি। ডাইডাক্টিক পোয়েট্রি কি? টু টিচ আ মরাল অর ফিলোসফিক্যাল লেসন, যে কবিতার দ্বারা নৈতিক এবং দার্শনিক শিক্ষা দেওয়া হয়, সেগুলোকে ডাইডাক্টিক পোয়েট্রি বলে। যেমন আলেকজান্ডার পোপের এসে অন ম্যান হচ্ছে একটি ডাইডাক্টিক পোয়েট্রি। স্যাটিরিক্যাল পোয়েট্রি কোনগুলো? না ইউজেস হিউমার, হাস্যরস ব্যবহার করে, আয়রনি, বিদ্রুপ, অর রিডিকিউল অথবা উপহাস করে, টু ক্রিটিসাইজ সোসাইটি, সমাজ এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বের সমালোচনা করে। এক্সাম্পল কি? পোপের রেপ অফ দ্য লক। তাহলে যে সমস্ত কবিতা হাস্যরসে পরিপূর্ণ, বিদ্রুপাত্মক বা উপহাস করে সমাজকে বা ইন্ডিভিজুয়ালকে, সেগুলোকে বলবো স্যাটিরিক্যাল পোয়েট্রি। যেমন আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রির থিম হবে নেচার, প্রকৃতি, ইমোশন, ইন্ডিভিজুয়ালিজম, ইমাজিনেশন, এইগুলোর উপরে বেস করে যে সমস্ত কবিতা, সেগুলোকে বলবো রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েটরা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি। কিটসের ওড টু নাইটিঙ্গেল, শেলির টু আ স্কাইলার্ক, ওয়ার্ডসওয়ার্থের টিনটা নেবে, আশা করি সবাই পড়েছো। নেক্সট আসছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স কি? ইন্টেলেকচুয়াল, খুবই বুদ্ধিমত্তা দিয়ে এগুলো লেখা হয়, ফিলোসফিক্যাল, দার্শনিক, ইউজ অফ মেটাফোর্স অ্যান্ড প্যারাডক্সেস, এবং এই কবিতাগুলোতে মেটাফোর এবং প্যারাডক্স ইউজ করা হয়ে থাকে। মেটাফিজিক্যাল পোয়েট কারা ছিলেন? বিখ্যাত কবি জন ডান ছিলেন, অ্যান্ড্রু মার্ভেন ছিলেন। জন ডানের দ্য সানরাইজিং আশা করি সবাই পড়েছো। তো এরা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। এরপরে আসছে মডার্নিস্ট পোয়েট্রি। মডার্নিস্ট পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স কি? মডার্ন যুগের পোয়েট্রির মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি ভার্স, মানে এগুলো রাইম এবং মিটার কোনো কিছুই ফলো করে না। ফ্র্যাগমেন্টেশন, বিভাজন, এক্সিস্টেন্সিয়াল থিমস, এই সমস্ত কিছু হচ্ছে মডার্নিস্ট পোয়েট্রির বৈশিষ্ট্য। পোয়েটস। মডার্নিস্ট পোয়েট্রির কিছু বিখ্যাত কবি হলেন টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, এটসেট্রা। এরপরে আসছে পোস্ট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি পোয়েট্রিজ। পোস্ট মডার্ন বা কন্টেম্পোরারি পিরিয়ড আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পিরিয়ড ডিভিশনে তোমাদেরকে বলেছিলাম যে 1945 এর পর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত টাইম পিরিয়ডকে বলা হয় কন্টেম্পোরারি টাইম পিরিয়ড। এই যুগের থিম কি কবিতার? আইডেন্টিটি, পলিটিক্স, পপুলার কালচার, এক্সপেরিমেন্টেশন উইথ ফর্ম, এগুলো। পোয়েটস। এই যুগের উল্লেখযোগ্য কবি কারা কারা ছিলেন? যেমন ক্যারল অ্যান্ড ডাফে, সেমাস হেনি, এটসেট্রা। তো বোঝা গেছে স্টাইল অর কন্টেন্টের দিক থেকে কবিতাকে এই 6 ভাগে ভাগ করা যায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, স্ট্রাকচারের দিক থেকে কবিতার প্রকারভেদ। তাহলে স্ট্রাকচারের দিক থেকে কবিতাকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, দ্বিতীয়ত ফ্রি ভার্স, তৃতীয়ত রাইম ভার্স,
এবং চতুর্থ তো আসছে কাপলেট, টার্সেট, কোয়াট্রেন এটসেট্রা। তাহলে দেখো এগুলো সবকিছুই স্ট্রাকচার, গঠনের দিক থেকে কবিতার ভাগ। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স কাকে বলে? আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার ইউজড বাই শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যেই কবিতাগুলোতে ছন্দ থাকবে না কিন্তু মিটার থাকবে, মানে রাইম থাকবে না কিন্তু মিটার থাকবে, তাকে বলছে ব্ল্যাঙ্ক ভার্স। আনরাইমড, রাইম থাকছে না কিন্তু মিটার থাকছে, যেমন শেক্সপিয়ার এবং মিল্টনের লেখাগুলিতে রাইম পাওয়া যায় না অনেকগুলিতে, কিন্তু মিটার থাকে, আয়াম্বিক পেন্টামিটার, সেগুলোকে বলবো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ফ্রি ভার্স কোনগুলো? যেগুলোতে রাইম এবং মিটার কোনো কিছুই থাকবে না, নো কনসিস্টেন্ট মিটার অ্যান্ড রাইম, সেগুলোকে বলবো ফ্রি ভার্স। তাহলে ফর্মাল ভার্সে রাইম থাকে, মিটার থাকে, ব্ল্যাঙ্ক ভার্সে রাইম থাকে না, শুধু মিটার থাকে, আর ফ্রি ভার্সে রাইমও থাকে না, মিটারও থাকে না। পপুলার ইন মডার্ন পোয়েট্রি। এই ফ্রি ভার্স মডার্ন পোয়েট্রিতে প্রচুর পরিমাণে দেখা যায়। রাইমড ভার্স কোনগুলো? যেটাকে ফর্মাল ভার্স বলা হয়। পোয়েট্রি উইথ আ রেগুলার রাইম স্কিম, তাহলে রেগুলার রাইম স্কিম যুক্ত পোয়েট্রিগুলোকে রাইমড ভার্স বা ফর্মাল ভার্সও বলতে পারি। এছাড়াও আছে কাপলেট, টার্সেট, কোয়াট্রেন এটসেট্রা। এগুলো কি না ক্লাসিফাইড বাই দ্য নাম্বার অফ লাইনস পার স্ট্যাঞ্জা। পার স্ট্যাঞ্জাতে কটা করে লাইন থাকে তার উপরে ভিত্তি করে বলা হয় কাপলেট, টার্সেট, কোয়াট্রেন। কাপলেট মানে 2 লাইন, টার্সেট মানে 3 লাইন যুক্ত, আর কোয়াট্রেন মানে 4 লাইন যুক্ত, মানে 4টি লাইন একত্রিত হয়ে কোয়াট্রেন করে, 3টি লাইন একত্রিত হলে তাকে বলে টার্সেট, এবং 2টি লাইন একত্রিত হলে তাকে বলে কাপলেট। বোঝা গেছে? স্ট্রাকচার অনুযায়ী তাহলে এই প্রকারভেদে কবিতাকে ভাগ করা হয়ে থাকে। তাহলে আশা করি কবিতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে, আর কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।